ওসমান হাদির জানাজার প্রস্তুতি, অংশ নিতে সংসদ এভিনিউয়ে মানুষের ঢল, জোরদার নিরাপত্তা, দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিদ্রোহী কবির পাশেই হচ্ছে ওসমান হাদির শেষ শয়ান, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, দাফন ঘিরে ভক্ত সহকর্মীদের ভিড়। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা সেনানিবাসে, নিজ নিজ ঠিকানায় কাল সামরিক মর্যাদায় দাফন। এবং ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, সম্মান পেলে যুদ্ধে না জড়ানোর ঘোষণা পুতিনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা ইয়াসমিন। ওসমান হাদির জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শোকাহত মানুষজন শুক্রবার রাত থেকে শোক মিছিল নিয়ে শাহবাগে এসে সমবেত হন। সকাল থেকে ধীরে ধীরে মানিক মিয়া এভিনিউতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বড় ধরনের জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে হাদির মৃত্যুতে দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। কথা বলছি তার সাথে। মনির, হাদির জানাজা ঘিরে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তুমি কে আমি কে হাদি। লোমগুলো দাঁড়িয়ে যায় এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মানুষের সাথে কথা বলে তাদের কিন্তু লোমগুলো দাঁড়িয়ে গেছে। ফারজানা, আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের ঠিক সামনেই এবং এখানে আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের ঠিক সামনেই এবং এখানে চেকপোস্ট রয়েছে এবং এখানে কিন্তু খুবই সতর্ক অবস্থানে, বিশেষ করে প্রচুর জনসমাগম এবং প্রচুর লোক আসছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে এবং সারা দেশ থেকে কিন্তু লোক আসছেন এবং যারা আসছেন তারা কিন্তু হাদির যে চেতনা, বিশেষ করে ভারতের আধিপত্য বিরোধী যেই সাহসী যেই কণ্ঠ এবং বর্লি যেই কণ্ঠ, সেই কণ্ঠ কিন্তু সারা বাংলাদেশের মানুষের অভিভূত করেছে এবং সেজন্য তারা শহীদ হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে ছুটে এসেছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটি স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রথমে রয়েছে পুলিশ এবং তারপরে যেই অত্যাধুনিক যে আর্চার মেশিন এবং সেই মেশিন দিয়ে কিন্তু সদস্য এফটিবিএন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে এবং আমরা একটু কথা বলতে চাই আসলে যারা আসছেন, যারা আপনার সাথে একটু কথা বলতে চাই যে আধিপত্য বিরোধী যেই চেতনা দিয়ে গেছেন, আপনারা কিভাবে এই চেতনাকে বাস্তবায়ন করতে চান? সর্বপ্রথম হাদির যে স্বপ্ন ছিল আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন ছিল, আমাদের এখন সর্বপ্রথম ভারতের তার চ্যালেঞ্জ হবে এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা। তো সেই স্থিতিশীলতা ফিরে নিয়ে এসে এবং হাদির আরেকটা যে স্বপ্ন ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। হাদি থেকে বলছিল যে আমাকে যদি কেউ গুলি করে কোনো সমস্যা নেই, আপনি শুধু বিচারটা করুন। এই দেশে যে গত 17 বছর মানে বিচারহীনতার যে সংস্কৃতি, যে কালচার গড়ে উঠছে এবং যেটা মনে করতেছে যে ক্ষমতাশীল যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবো, যাকে ইচ্ছা উঠে নিয়ে আসবো, কোনো বিচার হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে হাদি এই জাতিকে বের করে নিয়ে আসতে দেখছে। আমাদের তৃতীয় টার্গেট থাকবে, যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই ক্ষমতায় আসুক, তাকে জবাবদিহিতার অ্যাকাউন্টেবিলিটি যেন তার থাকে, সে যেন এবং সেজন্য হাদির 3 নম্বর আরেকটা স্বপ্ন ছিল যে রাজনীতিটা জনগণের কাছে ফিরে যাচ্ছে। হাদি আমরা যখন দেখতাম যে ও যখন প্রচারণা চালাইতো
বিভিন্ন আমাদের মতো সাধারণ মানুষের টাকা দিত, ভাই পোস্টার করেন। কিন্তু আমাদের রাজনীতি এতদিন কি করে আসছে, বড় বড় শিল্পপতিদের কাছে তারা টাকা নিত, টাকা নিয়ে তারা আমাদের ভোটে জড়িয়ে আপনাকে রাখছে। অসংখ্য ধন্যবাদ। হাদি আসলে রাজনীতিতে যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এবং পরিবর্তনের যে চর্চা করছেন সেটি আসলে তিনি বলছিলেন, এবং হাদির যে চেতনা সেটি হচ্ছে একটি ইনসাফ বাংলাদেশ, অর্থাৎ যেখানে বৈষম্য থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন শাসন প্রতিষ্ঠিত হবে, রাজনীতি জনগণের জন্য হবে। সেই চেতনায় আসলে বিকশিত করতে চান যারা হাদির জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। ফারজানা, আমার কাছে এই ছিল হাদির করতে চান যারা হাদির জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। ফারজানা, আমার কাছে এই ছিল হাদির জানাজার বাইরে থেকে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি। কবর খননের কাজ শুরু করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হাদির মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত 10:30টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, কেমন দেখছেন ওসমান হাদির দাফনের প্রস্তুতি, আমাদের জানান। হাদির মৃত্যুতে পুরো জাতি রাষ্ট্রই শোকাহত। আপনি জানেন যে আজকে রাষ্ট্রীয় শোক চলছে এবং হচ্ছে এই মুহূর্তে হচ্ছে তার যে কবর সেটি খননের কাজ চলছে এবং আমি আপনাকে যদি খানিকটা দেখানোর চেষ্টা করি, কারণ আমি পুরো দেখাতে পারবো না নিরাপত্তা জনিত কারণে হচ্ছে এখানে পর্যাপ্ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং আমি যেটুকু আপনাকে দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ এবং হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির মাঝ বরাবর যে জায়গাটি, এইখানেই হচ্ছে হাদির কবর খননের কাজ চলছে এবং দুপুর 2:30টার মধ্যে যে জানাজাটি হবে সংসদ ভবনের প্রাঙ্গণে, সেই জানাজার শেষেই কিন্তু হাদিকে এখানে নিয়ে আসা হবে এবং তারপরে এখানে হচ্ছে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। আর হচ্ছে গতকালকে থেকেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা জানিয়েছেন যে হচ্ছে এখানে হচ্ছে হাদিকে দাফন করার যে প্রস্তুতি সেটি তারা হচ্ছে একটি জরুরি অনলাইন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন এবং হচ্ছে ক্যাবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে 2টি আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের জায়গাটি ঠিক করেছেন এবং কোন জায়গা খালি আছে এই বিষয়ে তাদেরকে একটি নোটও দেওয়া হয়েছিল। তারপর গতকাল শুক্রবার রাত 10:30টার দিকে একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে ঠিক কোন জায়গাটি খালি আছে এবং কোন জায়গায় দাফন করা হবে। তো হচ্ছে আসলে আপনাকে যেটুকু জানিয়ে রাখি যে হাদির মৃত্যুতে হচ্ছে পুরো দেশেই হচ্ছে শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষের আবেগ এবং ভালোবাসার যে জায়গাটি সেটি আসলে আমরা দেখতে পেয়েছি এবং হচ্ছে হাদির জীবনে যেটি সবচেয়ে বড় প্রাপ্তি সেটি হচ্ছে মানুষের ভালোবাসা। আসলে এত অল্প সময়ে হাদি মানুষের মধ্যে এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন যে হচ্ছে আমরা পুরো শহর জুড়েই হচ্ছে শোকের ছায়া দেখতে পেয়েছি এবং হচ্ছে মানুষের মনন হৃদয়ে হচ্ছে হাদির যে জায়গা সেটি আসলে হচ্ছে এত অল্প সময়ে খুব কম রাজনীতিবিদই হচ্ছে নিয়েছেন। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে পুরো এলাকাটি হচ্ছে নিরাপদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য সচেষ্ট আছে এবং কয়েক স্তরে এখানে নিরাপত্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে ভেতরে কবর খননের কাজ চলছে এবং হচ্ছে আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি আসলে চোখে পড়ার মতো এবং হচ্ছে নিরাপত্তাজনিত কারণে কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই।
তো হচ্ছে আমরা আসলে যেটি বলতে চেয়েছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি যে একজন এত তরুণ রাজনীতিবিদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সেটি আসলে হচ্ছে মানুষকে বিমোহিত করেছে। কারণ হাদি এত অল্প সময়ে হচ্ছে মানুষের মধ্যে তার যে কর্মকাণ্ড, তার যে হচ্ছে প্রতিবাদের ভাষা, সেটি দিয়ে হচ্ছে সেই মানুষের মন জয় করে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন এবং হচ্ছে তারা জায়গাটি হচ্ছে সরেজমিনে প্রদর্শন করছেন এবং হচ্ছে যেন কোনো রকম নিরাপত্তাজনিত কোনো রকম সমস্যা না হয় সেখানে হচ্ছে তারা হচ্ছে চেষ্টা করছেন। এবং হচ্ছে জানাজা শেষে যখন দুপুর 2:30টায় সংসদ ভবন সেই জানাজা শেষে এখানে হাদির মরদেহ আনা হবে এবং হচ্ছে হাদির মরদেহ দুপুর 2:30টায় সংসদ ভবনের সেখানে জানাজা শেষে এখানে মরদেহ আনা হবে এবং হচ্ছে এখানে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা আগে জানিয়েছিলাম, ওসমান হাদির নামাজে জানাজার সর্বশেষ প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবন এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মফিউর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মফিউর, সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি সংসদ ভবন এরিয়াতে। এখানে আসলে লাখো মানুষের ঢল জমেছে এই হাদির এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাস্তা আসলে মানুষের চলাচলের জন্য করে দেওয়া হচ্ছে। শুনতে পাচ্ছেন যে এখানে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে আছে। এখানে আরেকটি আছি যে এখানে আসলে নিরাপত্তা ভেতরে আর কিছুক্ষণের মাঝে হাদির মরদেহ এখানে নিয়ে আসা হলো, তারপরে জানাজা শুরু হবে। এখানে আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদের সদস্য সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে অংশ নেবেন। তো এখানে আসলে এখনো শহীদ হাদির যে মরদেহ সেটি এখন আনা হয়নি। তখন আসলে দেখা যাবে যে কি পরিমাণ মানুষের আবেগ উচ্ছ্বাস। এখনই আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকেই স্লোগান দিতে আসছেন যে তারা যে কোনো তারা চায় হাদিরের যে মৃত্যু সেটি দিতে দিতে দেবেন না। তো এই ছিল সংসদ ভবন এরিয়া থেকে আমার কাছে সর্বশেষ। মফিউর, আপনাকে ধন্যবাদ। সুদানের আবে এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 11টায় মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মৃতদেহগুলো গ্রহণ করেন। পরে তাদের ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। আগামীকাল ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ নিজ ঠিকানায় মরদেহ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে গোপালগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বাসিন্দারা। কারাগারে পয়ঃবর্জ্য মিশছে লোকালয়ের জলাশয় ও ফসলি জমিতে। তীব্র দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ অন্তত 2 শতাধিক পরিবার। তাদের অভিযোগ, সব জানালেও কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাসুদ পারভেজের প্রতিবেদন, আরও জানাচ্ছেন তাহসিন তারিন। দেখে সাধারণ কোনো নর্দমা মনে হলেও বাস্তবে এটি গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসা অপরিশোধিত পয়ঃবর্জ্য। এমন দূষিত পরিবেশের সরাসরি শিকার কারাগারের পশ্চিম ও উত্তর পাশের বসবাসকারী অন্তত 2 শতাধিক পরিবার। ক্ষতি হচ্ছে ফসলি জমিরও। বাতাসের সাথে মিশে থাকা অসহনীয় দুর্গন্ধের সাথে যোগ হয়েছে মশামাছির উপদ্রব। এতে ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। রাত্রে ঘুমাই থাকলে এমন ভাবে ছাড়বে যে 2-4 মহল্লার মানুষ টিকতে পারবে না। এখানে এত বিশ্রী গন্ধ, মানে চারিদিকে গন্ধ ছড়ায় যায়, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।
প্রতিদিন হসপিটালে নেওয়া লাগে। এলাকাটার মধ্যে এত পরিমাণ মাঝে মধ্যে এত দুর্গন্ধ ছড়ায়, তার কারণে মানুষের এখানে কি বসবাসকে নিঃশ্বাস ছাড়াই কষ্ট হয়ে যায়। এলাকার লোকের অসুবিধা হচ্ছে, জেলখানার ময়লা নামে এই ময়লা নামার জন্য আমাকে একটা ড্রেন করে বাইর করে দেওয়ার দরকার। শুধু জনবসতি নয়, বিষাক্ত পানি ফসলি জমিতে ছড়িয়ে পড়ায় চরম বিপাকে স্থানীয় কৃষকরা। জেলখানা চালু হওয়ার পরে এখানে দুর্গন্ধর যন্ত্রণায় বসত করা তো দূরে কথা, হাঁটা চলাই দুষ্কার। আবর্জনা পানি আমাকে জমিতে যাইয়ে এই জমিতে যাই যাচ্ছে না, গন্ধ জ্বালায় এই পচা পানি যাইয়ে যে একটু অযুতু কেউ যায় তার চুলকনি জ্বালায় সে থাকতে পারে না। ট্রেন করার জন্য 3টি প্রাক্কালনের টাকা চাওয়া হয়েছে। ছাড়পত্র পেলে গণপূর্ত বিভাগ টেন্ডার করে দ্রুত কাজ শুরু করবে বলে আশ্বাস দিলেন জেল সুপার। 3টা প্রাক্কলনের টাকা চাওয়া হয়েছে 3 সাইডে ড্রেন করার জন্য। প্রশাসন অনুদান এখন তো আসে নাই, প্রশাসন অনুদান হয়তো আসবে, সামনের মিটিং এ আসবে। ওইটার টাকা ছাড়পত্র পাইবে, তারপরে গণপূর্ত ওটার আপনার করবে, ওই আপনার টেন্ডার করে গণপূর্ত কাগজাদেশ দিয়ে ঠিকাদারের মাধ্যমে কাজ করাবে। 2009 সালে কারাগারটি চালুর কয়েক বছর পর থেকেই শুরু হয় এমন ভোগান্তি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় 7 বছরের শিশু আয়েশা বেগম বিনতি। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও 2 শিশুকন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বেলাল হোসেনকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চর মনসা এলাকায় ঘটনাটি ঘটে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ন্যায্য দামের পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন চাষিরা। বীজ, সার, কীটনাশক ও অন্য কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে রাখার দাবিও জানান তারা। এদিকে ফলন অব্যাহত থাকলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে বলে জানায় কৃষি বিভাগ। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জিএসসি। মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকরা। রোপণের 90 দিন পর থেকে এই পেঁয়াজ বাজারে বিক্রির উপযোগী হয়ে থাকে। হালি পেঁয়াজের মৌসুম শেষে বাজার স্বাভাবিক রাখতে সাহায্য করে মুড়ি কাটা পেঁয়াজ। চলতি বছরও 5,500 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করেছেন চাষিরা। সার ও কীটনাশকের দাম বাড়লেও লাভের প্রত্যাশা তাদের। তবে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে লাভ আরো বেশি হবে বলে মনে করেন কৃষকরা। পেঁয়াজের দাম আছে 5,000 পেঁয়াজ চলে আসে 2400-2500। এখন বাজার অনুযায়ী বেচা লাগবো। ফলনে ঘাটতি হচ্ছে, আবার ওই দামের দিকটা এগিয়ে আসছে, এই জন্য সবাই দামটা ধরার জন্য এটা আগে তুলছে। সারের যে দাম গেছে, তারপরে কিষেনের দাম গেছে, হাতে পয়সা নাই, তাই কটা উঠিয়ে দোকানপাটের দিন হারার জন্য বা নিজেকে সদায় কাঁচা বাজার খাওয়া লাগে, এই হিসেবে আর কি কটা কাঁচা উঠেছি। বাজার নিয়ন্ত্রণে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানির প্রয়োজনের কথা জানিয়ে কৃষি কর্মকর্তা চাষিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন। সরকার এই পেঁয়াজের বাজারটা স্থিতিশীল করার জন্য স্বল্প মাত্রায় কিছু আইপি প্রদান করেছে। তার মানে এই নয় যে এটা পেঁয়াজের বাজার একেবারে ড্রাস্টিক্যালি কমে যাবে, এবং আমার মনে হয় যে যদি স্বল্প মাত্রায় আমদানি করা যায়, এবং আমাদের যেহেতু সামনে মুড়ি কাটার সিজনটি পুরোপুরি আসতেছে, এই পেঁয়াজটি যদি কৃষক হারভেস্ট করে তাহলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই পেঁয়াজ দিয়ে আমাদের যে চাহিদা, সেই পেঁয়াজের যে আমার উৎপাদন যে আমাদের লক্ষ্যমাত্রা আছে সেটা আমাদের অর্জন করতে সক্ষম হয়। জেলায় এবছর প্রায় 5,500 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 81,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসীদের হামলা প্রতিহত করার সময় 4 সেনা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগে প্রতিহত করা হয়। এ হামলায় আশেপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 15 জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া তীব্র গুলি বিনিময়ের ঘটনায় 4 সেনা সদস্য নিহত হন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ওসমান হাদির জানাজার প্রস্তুতি, অংশ নিতে সংসদ এভিনিউয়ে মানুষের ঢল, জোরদার নিরাপত্তা, দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিদ্রোহী কবির পাশেই হচ্ছে ওসমান হাদির শেষ শয়ান, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, দাফন ঘিরে ভক্ত সহকর্মীদের ভিড়।
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা সেনানিবাসে নিজ নিজ ঠিকানায় কাল সামরিক মর্যাদায় দাফন। এবং ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, সম্মান পেলে যুদ্ধে না জড়ানোর ঘোষণা পুতিনের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।